আমার কোনো গরিবের বিচার আছে বাবা? তাতে কথা হলো যে মুসলমান ছাড়া এই দেশে কেউ থাকার দরকার নাই। পাওয়ার কনফ্লিক্টে আমরা 5 তারিখের পর টার্গেট হয়ে গেছি। বাংলাদেশের উত্তরের জেলা রংপুরের তারাগঞ্জের বুড়িরহাটে সন্ধ্যা রাতের নীরবতা ভাঙে দুইজনের আর্তচিৎকারে। হত্যাকারীরা উল্লাস করে যোগ দেয় মব সন্ত্রাসী। উৎসুক জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সেই দৃশ্য। হত্যাকাণ্ডে যোগ দেন কয়েকশো মানুষ, যাদের প্রথম সারিতে তরুণ আর যুবকেরা। ঘণ্টাব্যাপী মব সন্ত্রাস চললেও পুলিশ তাদের রক্ষার চেষ্টা করেনি। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মব সন্ত্রাসে মৃত্যু হয় দুইজনের। জানা যায়, মৃতদের একজন পাশের গ্রামের ঘনিরামপুরের রূপলাল, আরেকজন তারই আত্মীয় মিঠাপুকুরের প্রদীপ। শুধু বুড়িরহাটের ঘটনাই নয়, 2024-এর 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত এমন ঘটনা ঘটেছে 2200-টিরও বেশি, যাতে রূপলাল আর প্রদীপের মতো প্রাণ গেছে অন্তত 23 জন সনাতনীর। অসাম্প্রদায়িক চেতনায় জন্ম নেয়া বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এখন এক অচেনা জন্মভূমি। রংপুরের তারাগঞ্জের ঘনিরামপুরে রূপলালের বাড়িতে এখন কেবলই শূন্যতা। ঘনিরামপুর থেকে দূরের মিঠাপুকুর উপজেলার শ্যামপুর এলাকায় রূপলালের বড় মেয়ে নূপুরের বিয়ের কথাবার্তা চলছিল। 11ই আগস্ট ছিল আশীর্বাদের আয়োজন। আকস্মিক হত্যাকাণ্ডে নিঃস্ব হয়ে যায় দুটি পরিবারের সবার জীবন। আটকে যায় নূপুরের বিয়ে। আমার বিয়ে নিয়ে তো আমার বাবাই খুব খুশি ছিল। রূপলালের মায়ের অভিযোগ, এই হত্যাকাণ্ডে 4-5 জনকে ধরলেও আসল অপরাধী ঘুরে বেড়াচ্ছে, হুমকি দিয়ে বেড়াচ্ছে। পুলিশ তাদের ধরছে না। আমার কোনো গরিবের বিচার আছে বাবা? আজ মোটা একটা গার্জিয়ান থাকলে কি বিচার হইলে? নিরীহ 2টা মানুষকে মারছে, আপনারা কি চান না বিচারটা আমরা পাই? আর যদি ওদেরকে ছাড়ি দেন, এভাবে যদি ওরা আবারও আশ্বাস পায়, তাহলে আজকে আমার স্বামী আমার ভাস্তি জামাইকে মারছে, কিছুদিন গেলে মনে করেন ওদেরকে রাতে ধরছে, এখন দিনের বেলায় ধরবে। কেবল রূপলাল আর প্রদীপ নয়, 2024-এ সরকার পরিবর্তনের পর হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ব্যাপ্তি ছড়িয়ে যায় গোটা বাংলাদেশে। পাঁচই আগস্ট 2024 কোটা আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর দেশে শুরু হয় ভয়াবহ অরাজকতা। আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটে। সেই সুযোগে এমনই নজিরবিহীনভাবে একের পর এক সনাতনীদের উপর নির্যাতনের ঘটনা ঘটতে থাকে বাংলাদেশে। 5 সেপ্টেম্বর 2024 ঘটনাস্থল খুলনা। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মব সন্ত্রাসের শিকার হয় কিশোর উৎসব মণ্ডল। সেনাবাহিনী উৎসব মণ্ডলকে উদ্ধার করলে প্রাণে বাঁচে সে। কিন্তু এখন কোথায় আছে উৎসব? একটি বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল উৎসব মণ্ডলের সাথে। এখনো ভীত উৎসব কথা বলতে আর রাজি নয়। 29 অক্টোবর 2024 ঘটনাস্থল ফরিদপুর। উৎসব মণ্ডলের ঘটনার পর ঘটেছে হৃদয় পালের ঘটনা। সেই পুরনো ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ। 22 জুন 2025 সদর উপজেলা লালমনিরহাট। 69 বছর বয়সী পরেশ চন্দ্র শীল আর তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল মারধরের শিকার হয়। তুচ্ছ ঘটনা থেকে তর্ক, এরপর ধর্ম অবমাননার অভিযোগ। গোলাসা বাজারের মসজিদে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। ধর্ম অবমাননার অভিযোগে তাদের জায়গা হয় কারাগারে।
এমনি করে 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একের পর এক ঘটেছে মব সন্ত্রাসের ঘটনা, যা থামেনি এখনো। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য বলছে 2024-এর 5 আগস্ট সরকার পতনের পর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত নানা হামলার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের 23 জনকে হত্যা করা হয়। ইউনাইটেড হিন্দু অ্যালায়েন্স ইউকের 2025 সালের রিপোর্টে উল্লেখ করা হয়েছে 2024-এর আগস্ট থেকে সেপ্টেম্বর 2025 সময়কালে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি মন্দিরে আক্রমণের 2200টি ঘটনা ঘটেছে। এই গ্রুপটা কতটা পাওয়ার নিয়ে আসে সেটাকে কিন্তু এখানে কিন্তু পাওয়ার কনফ্লিক্ট, এটা কিন্তু আমার কোনো সোশ্যাল কনফ্লিক্ট না, ইটস নট দ্য রিলিজিয়াস কনফ্লিক্ট, ইট ইজ এ পাওয়ার কনফ্লিক্ট। এই পাওয়ার কনফ্লিক্টে আমরা 5 তারিখের পর টার্গেট হয়ে গেছি। 5 আগস্টের পর সারদা পুলিশ একাডেমি থেকে 94 জন হিন্দু পুলিশ অফিসারকে চাকুরিচ্যুত করা হয়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়েও 150 জন হিন্দু শিক্ষককে মব সন্ত্রাস ঘটিয়ে পদচ্যুত করা হয়। 23 অক্টোবর 2024 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাসকে 2 ঘণ্টা অবরুদ্ধ করে রেখে একদল মব শিক্ষার্থী তাকে পদত্যাগে বাধ্য করে। ঘটনার 1 বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর দেখাই যায়নি রন্টু দাসকে। জুলাই 2025 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পদোন্নতির সাক্ষাৎকারকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মব হয় সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর উপর। উপাচার্যের উপস্থিতিতেই হাঙ্গামা শুরু করে মব শিক্ষার্থীরা। স্থগিত হয়ে যায় তার পদোন্নতি বোর্ড। মব সন্ত্রাসে বন্ধ হয়ে গেছে তার শিক্ষক জীবনের পদোন্নতির দরজা। কেবল সনাতন ধর্মাবলম্বী হওয়াই কি তার অপরাধ? যারা ধর্মকেন্দ্রিক রাজনীতি করে সেই মানুষগুলো তাদের কর্মীদের উস্কে দিয়ে আমার পেছনে এভাবে তারা মবের সৃষ্টি করেছে। বাদ যায়নি ধর্মগুরুরা। 2024-এর 5 আগস্টের পর সনাতন ধর্মীয় নেতা চিন্ময় ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা মামলা হয়। জাতীয় পতাকার অবমাননার যে অভিযোগে চিন্ময় প্রভুর বিরুদ্ধে মামলা, এমন ঘটনা হরহামেশাই ঘটেছে দেশে। কিন্তু কেবল মামলা দেয়া হয়েছে হিন্দু এই ধর্মগুরুর বেলায়। এবং বাংলাদেশের পতাকার উপর মানুষ বসে আছে, বাংলাদেশ পতাকাকে অসম্মান করতেছে, এরকম তো আমরা প্রচুর ছবি ভিডিও দেখছি। সেগুলোর কি কোনো বিচার হয়েছে? কেউ মামলা করছে? এখানে হলো কি সমস্ত কিছু হলো সিলেক্টিভ। তেমনি 26 নভেম্বর 2024 সালে চিন্ময় প্রভুর আদালতে হাজিরার সময় ঘটা চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডেও মামলা দেয়া হয়েছে তারই নামে, যাকে নির্মম অবিচার ছাড়া আর কি বা বলা যায়। শুধু চিন্ময় প্রভুই নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রানা দাশগুপ্ত সহ হিন্দু সম্প্রদায়ের অনেকের বিরুদ্ধে হয়েছে মিথ্যা হত্যা মামলা। এমন মিথ্যা মামলা আর হয়রানির প্রতিবাদে 24-এর 5 আগস্টের পর রাজপথে নজিরবিহীন প্রতিবাদ করেছেন সারা দেশের লাখো কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ। সেই সময়ে চট্টগ্রামের এমন প্রতিবাদ নাড়া দিয়েছে বিশ্ববিবেককে। প্রতিবাদ হয়েছে ব্রিটেন, আমেরিকা ও অস্ট্রেলিয়ার নানান শহরে। 7 তারিখে যেমন এটা যেমন প্রতিবাদ মাইনরিটিটা করেছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম রাস্তায় মাইনরিটির লক্ষ লক্ষ নারী পুরুষ নেমে প্রতিবাদ করেছে, তেমনি স্টেটও কিন্তু সাইলেন্ট ছিল। কোনোভাবে এই নির্যাতনের সহিংসতার বিরুদ্ধে স্টেট কোনো রকমের কোনো স্টেপ নেয়নি। ঘটনার ভয়াবহতায় 1 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছিলেন, বাংলাদেশে মবের রুল চলছে, ফলে দেশটি পরিণত হয়েছে বিশৃঙ্খলার রাজ্যে। 5 আগস্টের পর দেশের কোটি কোটি ধর্মীয় সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্বেগ এখনো এক ফোঁটা কমেনি। এই অঙ্গনে এসেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস উনি বলেছিলেন যে আমরা একটি পরিবার, কিন্তু উনি মুখে বলেন, বাস্তব প্রয়োগে কিন্তু তা হচ্ছে না। ট্যাগটা দেওয়া হলো যে সব মাইনরিটিরা আওয়ামী লীগ, তার মানে আমরা হিন্দুদের মারছি না,
আমরা মারতেছি হচ্ছে আওয়ামী লীগদের, স্বৈরাচারদের। আর এখানে যুক্ত হলো কারা? সব সাম্প্রদায়িক শক্তিগুলো। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হত্যা, হামলা, প্রতিমা বা মন্দির ভাঙচুরের ঘটনা কোনো হঠাৎ দুর্ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে বাংলাদেশের রাজনীতি আর সরকার পরিবর্তনের সময়ে নির্মম নির্যাতনের বলি হয়েছে হিন্দু ও সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ের মানুষ। একটা বিচার হচ্ছে না, দুই একজন অ্যারেস্ট হচ্ছে, কিছুদিন পর জামিন পেয়েছে, তারপরে যে পরিবারগুলো এই কেস টেস করছে তাদেরকে ঘর ছাড়া হয়ে দিতেছে। এর আগেও ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর বড় বড় হামলার ঘটনা ঘটেছে। আর এর মধ্যেই নতুন এক কালো আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়ে ওঠে হিন্দু নির্যাতন আর নিপীড়নের এক নতুন হাতিয়ার। ডিজিটাল অ্যাক্ট সবচেয়ে ডেঞ্জারটা এইখানে যে এটার প্রমাণ হওয়ার আগে ইম্প্যাক্ট শেষ। এটা কে করছে কে করে নেই, সত্য কি মিথ্যা, এটা ডিসইনফরমেশন কিনা মিস ইনফরমেশন কিনা, এটা দেখার আগেই কিন্তু ইম্প্যাক্ট হয়ে গেল। গ্রামকে আঘাত হানা এবং বর্বরচিত হামলা করা, এবং এর জন্য সরকার কোনো পাশে দাঁড়াচ্ছে না। 2018 সালে পাশ হয় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এই আইন পাশ হবার পর থেকে ধর্মীয় ও আঞ্চলিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অমানবিক হয়রানির উৎস হয়ে ওঠে আইনটি। এমনি করে হিন্দু পল্লীতে হামলার ঘটনা মঞ্চস্থ হয়েছে 27 জুলাই 2025-এ রংপুরের গঙ্গাচড়ায়, 2022 সালে নড়াইলের লোহাগড়ায়, 2021 সালে কুমিল্লায়। কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন রেখে আসার ঘটনার মূল অভিযুক্ত ইকবাল হোসেনকে চিহ্নিত করে অভিযোগপত্র দেয়া হলেও তার বিচার হয়নি 3 বছরেও। আর 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনার ক্ষত এখনো সেরে যায়নি সনাতনীদের মন থেকে। এমনি করে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে 2013 থেকে 2021-এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে হত্যা, হামলা, মন্দির বাড়িঘর ভাঙচুরের 3679টি ঘটনার রেকর্ড পাওয়া যায়। হামলার ঘটনাগুলো এমনভাবে ঘটেছে যেন হিন্দুদের জীবন কোনো জীবনই নয়। মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না। গ্রামগঞ্জে, শহরে, নগরে ধর্মীয় সভায় হিন্দু ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার বা দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর হলেও তাতে হয় না ধর্ম অবমাননা। তাহলে প্রশ্ন ওঠে, ধর্ম অবমাননা কি তবে একটি গোষ্ঠীর জন্য? সেই ওয়াজের মধ্যে তারা জাতীয় সঙ্গীতকে বলছে যে হিন্দুর লেখা এটা নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশ বলে শব্দটা এটা 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 করবে না, বাতিল করতে হবে, এটা ইসলামিক রাষ্ট্র বানাতে হবে, জাতীয় ফ্ল্যাগটাকে পরিবর্তন করে ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে। এরকম প্রচুর হাজার হাজার ইউটিউবের মধ্যে আছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা হয় না এবং করা হয় না। এবং সেটা তাতে বোঝা যায় যে এটা পুরাটাই মানে আইনটাই হলো মানে যারা ব্যবহার করছেন তারা কিন্তু সব উদ্দেশ্য প্রণোদিত। ইতিহাস বলছে স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানি বাহিনীর বন্দুকের নলে প্রাণ গেছে হিন্দু সম্প্রদায়ের লাখো মানুষের। দেশ স্বাধীন হলেও কি ধর্মীয় সংখ্যালঘুদের মুক্তি মিলেছে? ইউনাইটেড হিন্দু অ্যালায়েন্স ইউকে তাদের পরিসংখ্যানে উল্লেখ করেছে 1901 সালে বাংলাদেশ ভূখণ্ডে মোট জনসংখ্যায় হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন 33%। দেশভাগের পর 1951-তে তা নেমে যায় 22%। স্বাধীনতার পর 1974 সালে জরিপে তা আরও নেমে হয় 13%। 1991 সালে এই সংখ্যা নামে 10%, আর 2021 সালে তা হয়েছে 7.9%। নিরাপত্তার শঙ্কায় প্রতিবছর 2,30,000 হিন্দু দেশ ছেড়ে চলে যাচ্ছে। উদ্বেগ আছে এভাবে কমতে থাকলে 2050 সাল নাগাদ বাংলাদেশে হিন্দু জনসংখ্যা পৌঁছবে শূন্যের কোঠায়। আবার এখন নতুন করে যে সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স যেটা করেছেন সুরক্ষার নামে, তা আবার সুরক্ষার নামেও তো দেখলাম যে আর ধরপকড় শুরু হয়ে গেছে। তাতে কথা হলো যে মুসলমান ছাড়া এই দেশে কেউ থাকার দরকার নাই। ওরা যদি মাইনাস হয়ে যায়
খুবই ভালো। যেমন বাউলরা কিন্তু একটা সম্প্রদায় যাদের উপরেও কিন্তু ব্যাপকভাবে এই যে সিকিউরিটি একটা মানে ইস্তেমাল করা হয়েছে। দেশে এই মুহূর্তে টিকে থাকা 7.9% হিন্দু জনগোষ্ঠীর অবস্থা হতভাগা রূপলালের পরিবারের মতোই। রূপলালের 14 বছরের ছেলে জয়দাস সংসারের হাল ধরেছে। সকাল হলে যার পড়ার টেবিলে থাকার কথা কলম ধরা সেই হাতে উঠেছে নিরানি। স্থানীয় বাজারে জুতা সেলাইয়ে বাবার কাজে সে বসতে শুরু করেছে। স্থানীয়দের সহায়তায় আবার স্কুলে ফিরলেও কতদিন জয় স্কুলে যেতে পারবে তা নিয়ে শঙ্কা মা ভারতী দাসের। তবুও জীবন থেমে থাকে না। রূপলালের মর্মান্তিক মৃত্যুর পর বন্ধ হয়ে যাওয়া নূপুরের বিয়ের আয়োজন আবার শুরু হয়েছে। নূপুরের পরিবারও একদিন বড় হবে, কিন্তু কেউ জানে না নূপুর কি টিকে যাবে তার শেকড়ে, নাকি তাকেও যোগ দিতে হবে দেশ ছাড়াদের দলে।